আলাইকুম এবং আদাব শিক্ষকবৃন্দ। আজ আমি আপনাদেরকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন পূর্বক কিভাবে এনসিটিপি কর্তৃক নির্ধারিত ছকে মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ করতে হবে তা দেখিয়ে দিব। আপনারা অবশ্যই মনে রাখবেন, যেহেতু এনসিটিপি মূল্যায়ন রেকর্ড সংরক্ষণের জন্য নির্ধারিত ছক করে দিয়েছে, তাই এই ছককে পরিবর্তন করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এনসিটিভি কর্তৃক নির্ধারিত ছকে রেকর্ড সংরক্ষণের ধারাবাহিকতা রেখে আজকে আপনাদেরকে ছক পূরণ করে রেকর্ড সংরক্ষণের বিষয়টিতে সহযোগিতা করব। প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে আমি আমার পেজে যে সকল ভিডিও আপলোড করব তা আপনাদের পেশাগত কাজে সহযোগী হিসাবে কাজ করবে। আমার পেজটাকে সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলি আপনি সহজেই পেয়ে যাবেন। তাই আশা করব আমার ভিডিওতে এখনই সাবস্ক্রাইব করুন। শিক্ষকবৃন্দ, তাহলে আর দেরি নয়, চলেন আমরা মূল্যায়ন রেকর্ড কীভাবে করব তা শুরু করি। প্রান্তিক মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ। প্রান্তিক মূল্যায়নের রেকর্ড সংরক্ষণ হবে বিষয় ও শ্রেণীভিত্তিক। রেকর্ড সংরক্ষণের ছক মূলত দুই ধরনের। একটা হলো শ্রেণী ও বিষয়ভিত্তিক রেকর্ড সংরক্ষণের পৃথক পৃথক ছক, আরেকটা হলো শিখন অগ্রগতির প্রতিবেদন তৈরির ছক। এনসিটিভির আলোকে প্রতি শ্রেণীর প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা কাগজে রেকর্ড সংরক্ষণ করতে হবে। যেমন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বাংলার জন্য সকল শিশুদের এক পেজে, গণিতের জন্য সকল শিশুদের এক পেজে, ইংরেজির জন্য সকল শিশুদের এক পেজে রেকর্ড সংরক্ষণ করতে হবে। তদ্রূপ তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীতে এইভাবে 6টি বিষয়ে রেকর্ড সংরক্ষণ করতে হবে। এই রেকর্ড সংরক্ষণের ছকটি হবে ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়নযুক্ত 100 নম্বরের ছক। ছকটা আমরা একটু দেখি। প্রথম শ্রেণীর বাংলা কি আছে? শ্রেণী রোল, শিক্ষার্থীদের নাম, ধারাবাহিক মূল্যায়নের 4টি ক্ষেত্রের নাম্বার এবং মোট নাম্বার, আর সামষ্টিক মূল্যায়নের নাম্বার 2টা মিলে, ধারাবাহিক এবং সামষ্টিক মিলে যে মোট নাম্বার হবে প্রান্তিকের সেই নাম্বার। শিক্ষক প্রথম শ্রেণীর বাংলা বিষয়ে এই ছকে 1 থেকে সকল শিক্ষার্থীর 1-এর সকল শিক্ষার্থীর নাম বসিয়ে তারা ধারাবাহিক মূল্যায়নে যে নাম্বার পেল সেটা বসাবে এবং সামষ্টিক মূল্যায়নে এবার প্রথম প্রান্তিকে যে নাম্বার পেল সেটা এখানে বসাবে। এভাবে সবগুলি শিক্ষার্থীর নাম্বার বসানো হবে। বসানোর পরে চলে যাবে গণিত শিক্ষক, ঠিক এই ছকে নাম লেখে, রোল নম্বর লেখে, ধারাবাহিক মূল্যায়ন, মোট নাম্বার, সামষ্টিক মূল্যায়ন নাম্বার লেখে মোট প্রান্তিক নাম্বার বের করবে। এইভাবে প্রথম দ্বিতীয় আর তৃতীয় চতুর্থ পঞ্চমে 100 নম্বরের যে ছকটা আছে এই ছকটা তারা ফিল আপ করবে। আমরা দেখি তৃতীয় চতুর্থ পঞ্চম নম্বরের 100 নম্বরের ছক। এখানে হলো তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী, যে দেখেন একই ছক, ধারাবাহিক মূল্যায়নে 30 আর সামষ্টিক মূল্যায়নে 70, মোট 100। এরকম তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ে সবগুলি শিক্ষার্থীর নাম লেখে তাদের ধারাবাহিক নাম্বার প্লাস সামষ্টিক নাম্বার লেখে যোগ করে এভাবে প্রত্যেকটা বাচ্চা তথ্য এখানে সন্নিবেশিত করতে হবে। এভাবে আমরা এই ছকে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 7 বিষয়গুলিতে আমরা নম্বর এখানে বসাবো। এখন যে বিষয়গুলি প্রান্তিক মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ। প্রান্তিক মূল্যায়নের রেকর্ড সংরক্ষণ হবে বিষয় ও শ্রেণীভিত্তিক। রেকর্ড সংরক্ষণের ছক মূলত 2 ধরনের। একটা হলো শ্রেণী ও বিষয়ভিত্তিক রেকর্ড সংরক্ষণের পৃথক পৃথক ছক, আরেকটা হলো শিখন অগ্রগতির প্রতিবেদন তৈরির ছক। এনসিটিভির আলোকে
প্রতি শ্রেণীর প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা কাগজে রেকর্ড সংরক্ষণ করতে হবে। যেমন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বাংলার জন্য সকল শিশুদের এক পেজে, গণিতের জন্য সকল শিশুদের এক পেজে, ইংরেজির জন্য সকল শিশুদের এক পেজে রেকর্ড সংরক্ষণ করতে হবে। তদ্রূপ তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীতে এইভাবে 6টি বিষয়ে রেকর্ড সংরক্ষণ করতে হবে। এই রেকর্ড সংরক্ষণের ছকটি হবে ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়নযুক্ত 100 নম্বরের ছক। ছকটা আমরা একটু দেখি। প্রথম শ্রেণীর বাংলা কি আছে? শ্রেণী রোল, শিক্ষার্থীদের নাম, ধারাবাহিক মূল্যায়নের 4টি ক্ষেত্রের নাম্বার এবং মোট নাম্বার, আর সামষ্টিক মূল্যায়নের নাম্বার 2টা মিলে, ধারাবাহিক এবং সামষ্টিক মিলে যে মোট নাম্বার হবে প্রান্তিকে সেই নাম্বার। শিক্ষক প্রথম শ্রেণীর বাংলা বিষয়ে এই ছকে 1 থেকে সকল শিক্ষার্থীর 1-এর সকল শিক্ষার্থীর নাম বসিয়ে তারা ধারাবাহিক মূল্যায়নে যে নাম্বার পেল সেটা বসাবে এবং সামষ্টিক মূল্যায়নে এবার প্রথম প্রান্তিকে যে নাম্বার পেল সেটা এখানে বসাবে। এভাবে সবগুলি শিক্ষার্থীর নাম্বার বসানো হবে। বসানোর পরে চলে যাবে গণিত শিক্ষক, ঠিক এই ছকে নাম লেখে, রোল নম্বর লেখে, ধারাবাহিক মূল্যায়ন, মোট নাম্বার, সামষ্টিক মূল্যায়ন নাম্বার লেখে মোট প্রান্তিক নাম্বার বের করবে। এইভাবে প্রথম, দ্বিতীয় আর তৃতীয়, চতুর্থ, পঞ্চমের 100 নম্বরের যে ছকটা আছে এই ছকটা তারা ফিল আপ করবে। আমরা দেখি তৃতীয়, চতুর্থ, পঞ্চম নম্বরের 100 নম্বরের ছক। এখানে হলো তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী, যে দেখেন একই ছক, ধারাবাহিক মূল্যায়নে 30 আর সামষ্টিক মূল্যায়নে 70, মোট 100। এরকম তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ে সবগুলি শিক্ষার্থীর নাম লেখে তাদের ধারাবাহিক নাম্বার প্লাস সামষ্টিক নাম্বার লেখে যোগ করে এভাবে প্রত্যেকটা বাচ্চা তথ্য এখানে সন্নিবেশিত করতে হবে। এভাবে আমরা এই ছকে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 7 বিষয়গুলিতে আমরা নম্বর এখানে বসাবো। এখন যে বিষয়গুলি প্রথম গেল আমাদের, এখন টার্গেট হবে যে এখন আমরা একটা উদাহরণ দেব। মোমেন, সে নম্বর পেল সামষ্টিক মূল্যায়নে 48, প্রান্তিক মূল্যায়নে আমরা এখন প্রথম শ্রেণীর ছকটি বিবেচনা করব। যেমন মোমেন রোল নম্বর 1, সে ধারাবাহিক মূল্যায়নে নিম্নলিখিত নাম্বারগুলি পেয়েছে, ওইগুলি বসালাম, মোট পেল 45 আর লিখিত সামষ্টিক মূল্যায়নে পেল 48। তাহলে তার এই মোট ধারাবাহিক এবং সামষ্টিক হলো 93। এইভাবে আমরা সবগুলি শিক্ষার্থীর নাম্বার প্রথম প্রান্তিকের এখানে বসাবো। এরপরে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা যখন হবে তখন তাদের এই বাংলা যেই আগে আপনারা ফিল আপ করছিলেন সেই কাগজেই দ্বিতীয় প্রান্তিকের নাম্বারগুলি বসানো হবে সব শিক্ষার্থীর প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের। এরকম আমরা গণিত, ইংরেজি বিষয়গুলিতেও আমরা দ্বিতীয় প্রান্তিকের নাম্বার বসাবো। এইভাবে আমরা তৃতীয় প্রান্তিকের নাম্বার বসাবো। বসানো হয়ে গেল। এখন দেখেন, যখন তৃতীয় প্রান্তিক হয়ে গেল তখন আমরা যখন বার্ষিক পরীক্ষার ফলাফল তৈরি করব তখন আমাদের একটা পরবর্তী কলাম আছে গড় নাম্বার। সেটা হলো 3 প্রান্তিকের সংখ্যার যোগফলকে 3 দিয়ে ভাগ করলে 3 প্রান্তিকের গড় নাম্বার চলে আসবে। এখানে 93 আর 96 এর গড় হচ্ছে 94। এখন গ্রেড বের করতে হবে। তাহলে গড় নাম্বারকে শতকরায় নিয়ে তারপরে আমরা গ্রেড বসাবো। আমরা একটু পরে দেখব সেটা কিভাবে করা হয়। এভাবে প্রথম শ্রেণীর বাংলা, গণিত, ইংরেজি 3টা বিষয় আলাদা আলাদা কাগজে বিষয়ভিত্তিক এরকম নম্বর তুলতে হবে রেকর্ড সংরক্ষণের জন্য।
পরে আমরা যাব দেখি আমরা গড় নম্বর কিভাবে করি, যেটা আলোচনা করছিলাম একদম সহজ। এরপরে আমরা গ্রেড কিভাবে করব। ওই যে 94 নম্বর পেয়েছিল, তো আসলে পরীক্ষাটা তো 100 নম্বরের হচ্ছে, সেজন্য 94টাই হলো শতকরা অংশ, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হলে গড় নম্বর যা আসে শতকরা তাই হয়। এখন 94 নম্বর পেলে সে পার্সেন্ট নম্বর পেলে, এখানে লেখা আছে 80 থেকে 100 গেলে সে এ গ্রেড পায়। তাহলে আমরা ওই বাচ্চাটাকে, শিশুটিকে আমরা ধরবো সে এ গ্রেড পেয়েছে। তদ্রুপ আমরা প্রত্যেকটা বাচ্চাই যে শিক্ষার্থী যে নাম্বার পায় সেই নাম্বারকে আমরা গ্রেডভুক্ত করে নিব এবং মন্তব্যের জায়গায় এই যে শিখন অর্জন, সেই অতি উত্তম সন্তোষজনক, সহায়তা প্রয়োজন, এই কথাগুলি আমরা বলবো। এভাবে আমরা তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রধান 6টা বিষয়ে ধারাবাহিক মূল্যায়নে 30, সামষ্টিক মূল্যায়নে 70, এভাবে আমরা প্রথম প্রান্তিকের নাম্বার বসাবো, পরে দ্বিতীয় প্রান্তিকের নাম্বার বসাবো, পরে তৃতীয় প্রান্তিক যখন হবে তখন দ্বিতীয় প্রান্তিকের নাম্বার বসায়ে তারপরে আমরা যখন ফলাফল তৈরি করব, বার্ষিক পরীক্ষার ফলাফল তৈরি করব, তখন আমরা 3 প্রান্তিকের গড় আগের নিয়মে 3টা যোগ করে মোট নম্বরকে 3 দিয়ে ভাগ করে বার করব। এবং যেহেতু এখানে 100 নম্বরের পরীক্ষা, এখানে সবগুলি বিষয়েরই গ্রেড হবে, ওই গড় নম্বরই হবে শতকরা নাম্বার, এবং ওই চার্ট থেকে আমরা গ্রেডটা বসাই দিব এবং মন্তব্যটা আসবে তার শিখন অগ্রগতি। তারপরে আসেন যে আমরা ধারাবাহিক মূল্যায়নের ছকটা এখন দেখব। এখন তো ধারাবাহিক আর সামষ্টিক মূল্যায়ন একসঙ্গে ছকটা দেখছি, এখন দেখব শুধু ধারাবাহিক মূল্যায়নের ছক। কিরকম? প্রথম শ্রেণী, এখানে ওই যে ধারাবাহিক মূল্যায়নের যে ক্ষেত্র 4টা ছিল, 4টা ক্ষেত্রের নাম্বার, এখানে আর কোনো সামষ্টিক মূল্যায়ন নাই, অর্থাৎ 4টা ক্ষেত্রের নাম্বারের যোগফলই হলো মোট নাম্বার। এভাবে প্রত্যেকটা শিক্ষার্থীর আমরা ধারাবাহিক মূল্যায়নের নাম্বার বাংলার জন্য আলাদা কাগজে উঠালাম, পরে গণিতের জন্য উঠাবো, ইংরেজির জন্য উঠাবো, সরি আমরা এখন ধারাবাহিক মূল্যায়নের তথ্য লিখব। আমরা প্রথম শ্রেণীর যে 4টা বিষয় আছে যাতে শুধু ধারাবাহিক মূল্যায়ন হবে, শুধু তাদের জন্য আমরা এই যে ধারাবাহিক মূল্যায়নের 50 নম্বর, আমাদের মনে রাখতে হবে প্রথম থেকে পঞ্চম শ্রেণী যাদের শুধু ধারাবাহিক মূল্যায়ন হয়, সামষ্টিক মূল্যায়ন হয় না, তাদের সব বিষয়ে মোট নাম্বার থাকে 50। এই 50-এর মধ্যে কত করে পেল সেই নাম্বারগুলি আমরা তুলব। এভাবে একটা বিষয়ের উপর শ্রেণীর সবগুলি শিক্ষার্থীর আমরা এখানে নাম্বারগুলি এন্ট্রি করব। এন্ট্রি করার পরে সবগুলি বিষয় হয়ে গেল, 1 প্রথম দ্বিতীয় শ্রেণীর 4টা বিষয়, আর তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর ওদেরও যে 2টা বিষয় আছে ধারাবাহিক মূল্যায়নের, ওদেরও এই প্রথমটার মতো আমরা এই নম্বরগুলি এন্ট্রি করব। তাহলে প্রথম প্রান্তিক, দ্বিতীয় প্রান্তিক, তৃতীয় প্রান্তিক উঠানোর পরে এখন 3 প্রান্তিকের গড় আগের নিয়মেই, যেখানে 3টার যোগফল দিয়ে 3 দিয়ে ভাগ করব, এবং এটা শতকরা হলো কিন্তু 50-এ যেহেতু ওইটার নাম্বার আসতেছে, তাহলে আমার গ্রেড পয়েন্ট কিভাবে আসবে? গ্রেড পয়েন্ট বার করার নিয়ম কি ছিল আমাদের? যে 3টা বিষয়ের যোগফল। তাহলে আমাদের এখানে দেখেন, আমরা যদি মূল্যায়নের তথ্য ছকে ধারাবাহিক মূল্যায়নটা দেখি, তাহলে এখানে যদি তার নাম্বার আসে 48, 3 প্রান্তিকে গড় আসছে 47, তাহলে শতকরা কত আসবে? তো 50-এর মধ্যে আসছে 47, 100-এর মধ্যে আসবে কত? ডাবল। তাহলে 47 দুগুণে কত? 94। তাহলে আমরা 94 হলো তার শতকরা নাম্বার, তখন তার গ্রেড হবে এ। এইভাবে আমরা তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর 2টা সাবজেক্টের ধারাবাহিক মূল্যায়নের ছক ফিল আপ করব। তাহলে আমরা দেখতে পারতেছি যে এতক্ষণ আমরা কি করলাম? আমরা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে পরীক্ষাগুলিতে 100 নম্বরের, সেগুলির প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা এইভাবে ছকে আমরা রেকর্ড সংরক্ষণ করতে হবে। তাহলে আমরা কি করব? এগুলি 1-এর জন্য একটা ফাইলে, 2-এর জন্য একটা ফাইলে, 3-এর জন্য একটা ফাইলে, 4-এর জন্য একটা ফাইলে, 5-এর জন্য একটা ফাইলে, মোট 5টা ফাইলে আমার এই রেকর্ডগুলি আমরা সংরক্ষণ করব। এখন হলো দ্বিতীয় ছক, যেটা নাকি শিখন অগ্রগতির প্রতিবেদন তৈরি ছক। এটা হলো কভার পৃষ্ঠা। এটা সে শিক্ষার্থী এবং স্কুলের তথ্য এখানে আমি লিখব।
তারপর হলো পিছনের ব্যাক পৃষ্ঠা। এখানে প্রান্তিক মূল্যায়নে শিক্ষক তার মতামত লিখবেন, স্বাক্ষর করবেন, প্রধান শিক্ষক স্বাক্ষর করবেন। বাড়িতে তাদেরকে অভিভাবকদেরকে দেখানোর জন্য পাঠানো হবে এবং অভিভাবক এটা তার মূল্যায়ন, তার অগ্রগতি দেখে, তার লেখাপড়ার মান দেখে পরে উনি এখানে স্বাক্ষর করে দিলে শিক্ষার্থী শিশুকে জমা দিবেন। এখানে গ্রেড পয়েন্টটা দেখানো হলো। শিক্ষক যখন দেখবে যে ভিতরে সে কোন গ্রেড পাইছে, তাহলে কোন গ্রেড পাইছে মানে সে কত % নাম্বার পাইছে, এটা বোঝার জন্য এই জিনিসটা এখানে গার্জিয়ানকে বোঝানোর জন্য দেওয়া হয়েছে। এখন আমরা দেখব যে প্রথম আর দ্বিতীয় শ্রেণীর একই রকম ছক। প্রথম শ্রেণীর 3টে বিষয়ে 100 করে আর 4টা বিষয়ে 50 করে, মোট 500 নম্বরের পরীক্ষা। প্রথম প্রান্তিকে আমরা কি করব, ওই যে বাংলার জন্য যে শীটটা আমরা ছকটা ফিল আপ করছিলাম, দেখেন এখানে হুবহু সেই জিনিসগুলি আমি বসাই দেবো দেখে দেখে। খালি দুইটার মধ্যে পার্থক্য হলো ওইখানে ধারাবাহিক মূল্যায়নের 4টা ক্ষেত্রের নাম্বার বসিয়ে পরে ধারাবাহিক মূল্যায়নে মোট নম্বর আনা হতো, আর এখানে ধারাবাহিক মূল্যায়নে সরাসরি মোট নম্বর ওই পেজের থেকে চলে আসবে, আর সামষ্টিক নম্বরটা ওই পেজের থেকে চলে আসবে, এসে দুইটার যোগফল ওই পেজে যা ছিল এখানে তাই। এভাবে আমরা প্রথম প্রান্তিকের রেজাল্ট যখন করব তখন প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যে 7টা বিষয়, সেই 7টা বিষয়ে আমরা তাদের এই নাম্বারগুলি কাগজ থেকে তুলে দিব। তুলে এখানে আমরা মোট নম্বরের যোগফল বের করব, 7টা বিষয়ের মোট নম্বর এখানে বের করব। তো 97 বের করার পরে এরপরে যাব আমি দ্বিতীয় প্রান্তিকও, তো আমরা প্রথম প্রান্তিকের মতো এইভাবে ফিল আপ করবো, তৃতীয় প্রান্তিকও এইভাবে আমরা ফিল আপ করবো। করার পরে আমি এখন প্রথম প্রান্তিকে যখন আমরা ফিল আপ করলাম তখন প্রথম প্রান্তিকের রেজাল্ট তো গার্জিয়ানের কাছে পাঠাইতে হবে। তখন আমরা কি করব, এখানে হলো দেখেন যে ফলাফলের মধ্যে প্রথম প্রান্তিক লেখা আছে, অর্থাৎ গুণাবলী। শিক্ষার্থীর যদি এই গুণাবলী থাকে, সক্রিয়তার গুণাবলী থাকে, তাহলে সক্রিয়তাতে বরাবর প্রথম প্রান্তিকে সে কি অর্জন করলো, যদি তার ভালো হয় তাহলে তাকে আমরা এখানে ক লিখব, যদি সন্তোষজনক হয় তাহলে আমরা এখানে খ লিখব, আর উন্নতির প্রয়োজন হয় তাহলে এখানে আমরা গ লিখব। তাহলে সক্রিয়তার ক্ষেত্রে আমরা ক খ গ দিয়ে তার অবস্থা নির্ণয় করব। শৃঙ্খলা, স্কুলে সে কি অবস্থা, এই যে বর্ণনা করে দিছে, এর আলোকে সে এই 3টা ঘটনার মধ্যে কোনটা পাওয়ার উপযোগী সেটা এখানে লিখব। আর আচরণগত ঘটনাটা আমরা এখানে ক খ গ এখানে লিখব। তাহলে একজন গার্জিয়ান প্রথম প্রান্তিকে শিক্ষার্থীর সক্রিয়তা, শৃঙ্খলা, আচরণ সম্বন্ধে জানতে পারবে, শিক্ষকও জানতে পারবে, এবং শিক্ষক এই রেজাল্ট কার্ড থেকেই কিন্তু তার পরবর্তী কার্যক্রম কি হবে, তাকে কি ধরনের টেক কেয়ার করবে সেই সম্বন্ধে চিন্তা ভাবনা করতে পারবে। আর আবার প্রথম প্রান্তিকে আরেকটা ঘটনা আছে, উপস্থিতি উল্লেখ করা, গার্জিয়ান দেখবে তার বাচ্চা কতদিন উপস্থিত ছিল। এভাবে আমরা দ্বিতীয় প্রান্তিক ফিল আপ করবো, এইভাবে আমরা দ্বিতীয় প্রান্তিক ফিল আপ করবো। দ্বিতীয় প্রান্তিকের তার গুণাবলীগুলি এখানে উল্লেখ করব, আর দ্বিতীয় প্রান্তিকে তার উপস্থিতি অনুপস্থিতি দিব, এইভাবে কাজ করব। তৃতীয় প্রান্তিক যখন হয়ে যাবে তখন আমরা তাদের প্রত্যেক বিষয়ের কিন্তু গ্রেড চলে আসতেছে দেখেন। হ্যাঁ, তৃতীয় প্রান্তিক যখন হয়ে যাবে তখন 3টা প্রান্তিকের যোগফলের মধ্যে আমরা এই যে এখানে মোট নম্বর আছে, প্রথম প্রান্তিকের, দ্বিতীয় প্রান্তিকের মোট নম্বর, তৃতীয় প্রান্তিকের মোট নম্বর, এগুলি যোগ করে 3 দিয়ে ভাগ করলে আমরা প্রত্যেক বিষয়ের মোট নম্বর পাবো। মোট নম্বরকে আমরা 3 দিয়ে ভাগ করলে গড় নম্বর পাবো। গড় নম্বর থেকে যেহেতু 100-র মধ্যে পরীক্ষা, সেজন্য গড় নম্বরটা হলো তার শতকরা নম্বর। এই শতকরা নম্বর থেকে আমরা বাংলা বিষয়ে সে কোন গ্রেড পেল, তারপরে ইংরেজিতে 100 পরীক্ষার মধ্যে সে এখানে মোট গড় নম্বর যেটা আসছে তার উপর কোন গ্রেড পেল, এইভাবে 7টা বিষয়ের উপর তার গ্রেড চলে আসবে। তারপর এখন আছে সমন্বিত গ্রেড। সমন্বিত গ্রেড হলো দেখেন এখানে সর্বমোট নাম্বার আছে 500, তাহলে এখানে তার প্রান্তিকের গড় নাম্বারগুলি যখন আমি যোগ করব, সবগুলি যোগ করলাম, আমি 7টা বিষয় যোগ করছি, তো 7টা বিষয় যোগ করে মোট কত নাম্বার আসলো সেটা আমি এখানে লিখব। তা 500-র মধ্যে যদি এত পায় তাহলে 100-র মধ্যে কত পাবে, তো 100-র মধ্যে যত পাবে ওই যেটা পেলো এটা হলো তার গ্রেড, গড় গ্রেড, মোট গড় গ্রেড। এই গ্রেডটা হলো সমন্বিত গ্রেড। এখানে হয়তো দেখা যাচ্ছে 7টার মধ্যে সবগুলিতে পাইছে, 5টাতে পাইছে আর 2টাতে বি পাইছে, তাহলে এখানে সমন্বিত গ্রেড কি হবে, তখন এখানে এই নাম্বারের উপর ভিত্তি করে যদি দেখা যায় যে তার রেঞ্জ
শতকরার এত থেকে এত হলে যে গ্রেড পায় সে এর মধ্যে আছে এই জায়গাটা, তখন সে বিষয় গ্রেডটা ওইটা দেওয়া হবে। এভাবে আমরা সমন্বিত গ্রেডটা করব। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। ঠিক একই রকমভাবে আমরা তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর যে ছকগুলি আমরা ফিল আপ করছিলাম, ওই যে প্রথম যে ছক আলোচনা করছিলাম, বাংলাটা বাংলার জায়গায় বসিয়ে দিব, ইংরেজিটা বসাবো, এইভাবে আমরা 8টা বিষয়ের নাম্বার বসিয়ে দিব। বসিয়ে দিয়ে আমরা এখানে মোট নম্বর সবগুলি নিয়ে আসবো। মোট নম্বরের যোগফলকে 8 দিয়ে ভাগ করলে এখানে মোট গড় নম্বর চলে আসবে। এই গড় নম্বরটা যেহেতু 700-র মধ্যে কত পাইছে, 100-তে কত পাবে, তাহলে তার শতকরা নম্বরটা বেরিয়ে যাবে আলাদা। সেই শতকরা নম্বর থেকে তার এই গ্রেডটা এখানে আমি গ্রেড লিখবো। আর এখানে প্রত্যেকটা বিষয়ের গ্রেড আগে যেটা ছিল, যেটা বার করছিলেন প্রত্যেকটা ছাত্রের, এভাবে লিখবেন। এই কার্ডটা শুধুমাত্র একটা ছাত্রের জন্য। একটা যদি আমি যদি রোল নম্বর 1-কে নিয়ে চিন্তা করি, তাহলে রোল নম্বর 1-এর বাংলার বিষয় লিখবো, ইংরেজির বিষয় লিখবো, গণিতের বিষয় লিখবো, এভাবে 8টা বিষয় লেখে তারপরে যোগ করে গড় নম্বর এনে এখানে তো ভিন্ন ভিন্ন বিষয়ে গ্রেড তার আসবে। তারপরে এখানে যে গড় নম্বরটা আসবে, এই গড় নম্বরের শতকরা বের করে যদি সেটা যে রেঞ্জে থাকবে এখানে সমন্বিত গ্রেডে চলে আসবে। এই হলো আমাদের চতুর্থ শ্রেণী, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের এই অগ্রগতির প্রতিবেদন ছক। তাইলে এরপরে আমরা কি করব, যে আমি আগেই বলছি যে আমরা দুটো ছক করব। একটা ছক হলো প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা বিষয় পৃথক পৃথক শীট, যার মধ্যে বাচ্চাদের একটা শীটে বাংলার সবগুলি বাচ্চা থাকবে, আরেকটা শীটে গণিতের সবগুলি বাচ্চা থাকবে। এইভাবে আমরা শীট করব, আর ওই শীট থেকে আমরা এই রেজাল্ট কার্ডটা তৈরি করব। এই রেজাল্ট কার্ডটা তৈরি করলাম। তো আশা করি এই হলো আমাদের এনসিটিভির নিয়ম অনুসারে তাদের নির্ধারিত ছকে রেকর্ড সংরক্ষণের নীতিমালা, এবং এইভাবে রেকর্ড সংরক্ষণ করার জন্য বলা হয়েছে। এটাকে বাড়িয়ে বা কমিয়ে বাজারে দেখা যাচ্ছে অনেক ধরনের অনেক রকম ছক তৈরি করতেছেন। আসলে ছক তৈরি করার পারমিশন তো কাউকে দেওয়া হয় নাই। এনসিটিভি যেটা দিচ্ছে সেটাতেই তথ্য সংরক্ষণ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বোঝার মধ্যে কোনো ঝামেলা হয় তাহলে ভিডিওটা আবার দেখবেন, তাহলে হয়তো আবার আরো ক্লিয়ার হবে। তারপরে যদি সমস্যা থাকে তাহলে আপনারা এনসিটিভির যে নির্দেশিকা আছে সেটা পড়বেন, পড়লে দেখবেন আরো ক্লিয়ার হবে। আর আপনাদের প্রাইমারি স্কুলের শিক্ষকদের বিভিন্ন কার্যক্রমের উপর বিভিন্ন যে নীতিমালা আসবে, উপর থেকে চিঠিপত্র আসবে, সেগুলি আমি আমার এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তাতে আপনাদের পেশাগত কাজে সহযোগিতা হবে। আমি আশা করি আপনারা আমার এই পেজটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনাকে বারবার লিঙ্ক দিতে হবে না। আপনি আপনার ইউটিউব ওপেন করলেই আমার ভিডিওটা আপনার কাছে চলে আসবে। তাই আশা করি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরিশেষে সবাইকে ধন্যবাদ।